মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। তার বাবা শিক্ষাবিদ অজয় রায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সকালে মামলাটি করেন। হত্যা রহস্য উন্মোচনে প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন যে হামলায় গুরুতর আহত অভিজিতের স্ত্রীর অবস্থা এখনো আশঙ্কাজনক। অভিজিৎ হত্যার প্রায় ১৩ ঘন্টা পর অজ্ঞাত আসামি করে শাহবাগ থানায় মামলা করেন তার বাবা অজয় রায়। সাংবাদিকদের তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জঙ্গি ইসলামী দলগুলো জড়িত থাকতে পারে। হত্যার রহস্য উন্মোচনে প্রধানমন্ত্রীরও সাহায্য চান তিনি। জানান, অভিজিতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হবে। যদি পুলিশ চায় তাহলে এদেরকে ধরতে ২৪ ঘন্টার বেশি লাগে না। সমস্ত কিছু নথিপত্র আছে, তারা চাইলেই এবং সরকার যদি সহযোগিতা করে তাহলে পরে এদের ধরাটা খুব কঠিন কাজ হবে বলে মনে হয় না। মামলাটি শাহবাগ থানা থেকে এরই মধ্যে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে গোয়েন্দা পুলিশের একটি দল। এই সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সময় ধরে আসলে হিসাব করা মুশকিল, প্রতিটি ঘটনা আলাদা, প্রতিটি ঘটনার প্যাটার্ন আলাদা, তদন্তের কার্যক্রমও আলাদাভাবে গণ্য, লোকজনও অনেক সময় আলাদা আলাদাভাবে, ভিকটিম আলাদা। এটা আমরা কাজ করছি, সময় ধরে বলা যাবে না, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এর পিছনে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করার জন্য। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে 2টি চাপাতি ও একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। টুইটারে একটা টিম, আনসারুল বাংলা টিম 7 নামে একটা সংগঠন এই ঘটনার দায় স্বীকার করে একটা পোস্ট লিখেছেন। এটা ইতিপূর্বে যে ব্লগার রাজীব সহ হুমায়ুন আজাদ সাহেবকে যে আঘাত করা হয়েছিল, প্যাটার্নটা ঠিক একই রকমই। এদিকে ময়নাতদন্ত শেষে তার চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। মাথার ডান পাশে 3টা আমরা ভারী ধারালো অস্ত্র আঘাত পাই। এই 3টা আঘাতের জন্যই তার শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণের জন্য সে হাইপোভলিমিক শকে মারা যায়। বৃহস্পতিবার রাত 9টার দিকে সরোয়ার্দী উদ্যানের সামনে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি অভিজিৎকে। পরে তার স্ত্রী ফরিদাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে দিনভর বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভ করেছে গণজাগরণ মঞ্চ। সবার দাবি একটাই, হত্যার বিচার। বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া পুলিশি পাহারার মধ্যেও কি করে অভিজিৎ খুন হলেন সেই প্রশ্ন বিক্ষোভকারীদের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন খানাল মামুন। সতেজ রক্তগোলাপটি যেন তিরস্কার করছে ঘৃণ কাপুরুষতার। এই রক্তস্রোতের বিপরীতে চলা 2 জন মানুষের। বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ রায়ের নির্মম এই হত্যাকাণ্ডে শোকবিহ্বল তার পরিবার, বন্ধু, স্বজন আর শুভানুধ্যায়ীরা। প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিনভর খণ্ড খণ্ড মিছিল, সমাবেশ, মানববন্ধন। প্রতিবাদী মানুষের এই সারিতে ছাত্র, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। দাবি জড়িতদের দ্রুত গ্রেফতারের। এই অস্থির পরিবেশের সুযোগ জঙ্গিবাদী গোষ্ঠী এরা গ্রহণ করবে এবং এটি আজকে সত্য হলো। তার হত্যা ব্যক্তি অভিজিতের হত্যা নয়, তার হত্যা প্রগতিশীল মানুষের প্রতিনিধিকে হত্যা। লেখার মাধ্যমে লেখা দিয়ে তারা যুক্তি খণ্ডন করার সাহস পায় না। তারা ভিড়ের মধ্যে এসে হত্যা করে, কুপিয়ে মারে। প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও। কেননা 2004 সালের 27 ফেব্রুয়ারি এ পথেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদ। 3 স্তর 4 স্তর কত স্তর তারা নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু স্তরের ভেতরে কোন স্তরে তারা ছিলেন তখন মগ্ন, যেখানে অভিজিৎ এবং তার স্ত্রী বন্যাকে এভাবে আক্রমণ করা হলো। দেশের শ্রমজীবী শ্রমজীবী মানুষ, দেশের সংস্কৃতির মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে যদি এটি প্রতিরোধ করতে না পারি
শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এর প্রতিরোধ করা সম্ভব হবে না। গেল রাতে নৃশংস ঘটনা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকায় রাজু ভাস্কর্যের মর্মমূলে আঘাত করেছে। শোকের ছাপ পড়েছে ভাস্কর্যে। যারা সংশ্লিষ্ট তারা বলছেন ভবিষ্যতে এই ছাপের যেন আর বিস্তৃতি না হয়, আর সেই লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে এই দেশের সব মানুষকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এদিকে অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। মান্না খোকার ফোনালাপের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিজিৎকে হত্যা করা হয়েছে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে এই অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। লাস্টে গতকালই পড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ একজন সাংস্কৃতিক কর্মীকে হত্যা করা হয়েছে হুমায়ুন আজাদের মতো করে, এবং ঢাকা ইউনিভার্সিটি এলাকায় করা হয়েছে। কিন্তু তারা যে লাশ চায়, তারা যে লাশের কথা বলেছে, দুঃখজনক ভাবে সত্য হলো, কালকে সেই লাশটা পড়েছে। হুমায়ুন আজাদের পর অভিজিৎ রায় 11 বছর আগে ফেব্রুয়ারি মাসেই দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন বাংলা সাহিত্যের প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদ। যেন সেই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি। তবে হুমায়ুন আজাদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি আলোর মুখ দেখেনি এখনো। মামলাটি নিষ্পত্তিতে হাইকোর্ট 6 মাসের সময় বেঁধে দিলেও বাস্তবায়ন করেনি নিম্ন আদালত। এছাড়া আইন মন্ত্রণালয় আলোচিত যে 10টি মামলার বিচার দ্রুত শেষ করতে বলেছিল, তার মধ্যে এটি একটি। মাসুদুর রহমানের রিপোর্টে দেখুন। 2004 সালের 27 ফেব্রুয়ারি দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন লেখক হুমায়ুন আজাদ। ঘটনার পরদিনই লেখকের ভাই মঞ্জুর কবির বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলা করেন হত্যা চেষ্টা। মুমূর্ষু হুমায়ুন আজাদ সে যাত্রায় বেঁচে ফিরলেও ঘটনার 6 মাস পর জার্মানির বনে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন। এরপর কেটে গেছে 11 বছর, কোনো অগ্রগতি নেই হুমায়ুন আজাদ হত্যা মামলার। 58 সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে 32 জনের। মামলার এমন কচ্ছপ গতির কারণে গত বছর 16 ফেব্রুয়ারি হাইকোর্ট 6 মাসের সময় বেঁধে দিলেও ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সে আদেশ পালন করেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলতে পারেননি কবে নাগাদ শেষ হবে চাঞ্চল্যকর এই মামলা। অনেক সাক্ষী তো মারা গেছে, অনেকের ঠিকানা বদল করেছে, যার দরুন মামলাটা যথাসময়ে হাইকোর্টের মামলা হাইকোর্ট থেকে 6 মাসের মধ্যে মামলা শেষ করতে হবে এবার নির্দেশনা আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সাক্ষীটা শেষ না হওয়া পর্যন্ত মামলাটা শেষ করা যাচ্ছে না, একটু সময় লাগতেছে। যদিও আসামিপক্ষের আইনজীবী বলছেন এই মামলা ধীরগতিতে হতাশ তারাও। একই অপরাধীর বিচার হবে না এবং একই অপরাধীরা চার্জশিট হবে না, এই বিষয়টা বর্তমানে মহানগর দায়রা জজে পেন্ডিং আছে। এই পেন্ডিং থাকার কারণে বিচার কার্যক্রম স্থবির আছে। আর আমার আসামিরা বিনা বিচারে, এই একটা কারণে বিনা বিচারে জেল হতে হচ্ছে। 2012 সালের 10 সেপ্টেম্বর জেএমবির 5 শুরা সদস্যের বিরুদ্ধে এই হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে 3 জনকে গ্রেফতার করা হলেও পলাতক রয়েছেন 2 জন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঘোষণা এলো ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের। এর মধ্যে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ব্যবসায়ী নেতা আনিসুল হক ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাইদ খোকন। আনিসুল হক সিটি নির্বাচনকে দেখছেন নগরবাসীর সেবার বড় সুযোগ হিসেবে, আর সাইদ খোকনের মতে বিএনপির উচিত নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করা। সীমানা জটিলতা কেটে যাওয়ায় ঢাকার 2 সিটিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ভোটার এলাকা পুনর্বিন্যাস ও কেন্দ্র নির্ধারণ সহ প্রয়োজনীয় কাজও শেষ হয়েছে। গত মঙ্গলবার কমিশন জানায় তফসিল ঘোষণার আগে এসব প্রস্তুতি শেষ করতে সময় লাগবে আরও 2 সপ্তাহ। নির্বাচন কমিশনের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগও প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের। এরই মধ্যে চূড়ান্ত করেছে তাদের সমর্থনও। উত্তরে আওয়ামী লীগের সমর্থন পেয়ে ব্যবসায়ী নেতা আনিসুল হক বললেন, ঢাকার মানুষের জন্য কিছু করতে চান তিনি। প্রথমে হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি এটার জন্য তৈরি ছিলাম না। তারপর আমরা নিজেরা কথা বলেছি, নিজেরা বুঝেছি এবং সবাই মোটামুটি একমত হয়েছি যে বড় যদি কোনো কিছু করতে চাই, এরপর যদি
সোসাইটির জন্য কিছু করার জায়গা তৈরি হয়ে থাকে, এই জায়গাটি আছে। ঢাকা একটি বড় শহর, অনেক সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, উচ্চবিত্ত মানুষ, সমস্যা অনেক রকমের, হয়তো আউট অফ বক্স কিছু করার প্রচেষ্টা নিতে পারে, সে সুযোগটি গ্রহণ করতে চাচ্ছি। আর দক্ষিণে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সাইদ খোকন বলেন, বিএনপির উচিত নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা প্রমাণ করা। অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে সকলের অংশগ্রহণের যে নির্বাচন হয় সেটার তাৎপর্য ভিন্ন রকম থাকে। আমি চাই যে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, আমরা সবাই একটা উৎসব মুখর পরিবেশে এই শহরের একজন প্রতিনিধি নির্বাচিত করব। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এই দুই সিটির নির্বাচন সরকারের কৌশল কিনা এমন প্রশ্নের উত্তর জানা নেই তাদের। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। আগামী রোববার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত টানা 72 ঘন্টা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, রোববার সারা দেশের জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল কর্মসূচি পালন করবে তারা। গ্রেফতারকৃত 20 দলীয় জোটের নেতাদের মুক্তির দাবি করা হয় বিবৃতিতে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। হরতাল অবরোধে নাশকতার বলি হলেন আরো 2 জন। বগুড়ায় গেল 23 জানুয়ারি পেট্রোল বোমায় দগ্ধ জাহাঙ্গীর হোসেন নামের এক ট্রাক শ্রমিক এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তিনি মারা গেছেন। রাত 3:30টার দিকে তার মৃত্যু হয়েছে। অকালে স্বামীকে হারিয়ে এখন পাগল প্রায় স্ত্রী বিউটি আক্তার। তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে গেল 10 ফেব্রুয়ারি রাতে নাশকতায় আহত লুৎফর রহমানও ঢাকা মেডিকেলে মারা গেছেন। নির্ধারিত সময় 1 এপ্রিল থেকে শুরু হবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে তার আগেই শেষ হবে চলমান এসএসসি পরীক্ষা। সকালে রাজধানীতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিকে আজকের পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুলের অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা। শেষ হলো এসএসসি ও সমমানের আরও একটি পরীক্ষা, কিন্তু শেষ হয়নি শিক্ষার্থীদের উদ্বেগ। বরং যতই পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বাড়ছে দুশ্চিন্তা, কারণ পরীক্ষা শেষে শুরু হবে কলেজ ভর্তির প্রস্তুতি। তবে বারবার পরীক্ষা পেছানোয় ভালো কলেজে ভর্তি হতে পারা নিয়ে অনেকের মনেই শঙ্কা। কলেজে ভর্তি হব, আমাদের কয়েক মাস গ্যাপ দরকার, আমাদের প্রস্তুতি দরকার, কিন্তু আমরা সেই প্রস্তুতিটা পাইতেছি না। বিভিন্ন কলেজে আবার টেস্ট হয়, তো ওইগুলাতে ভর্তি হইতে হলে পড়তে হবে, কিন্তু এই পড়ার টাইমটা তো পাইতেছি না আমরা। শুধু কলেজে ভর্তি নয়, শিক্ষার্থীদের অভিযোগ প্রশ্নপত্র নিয়েও। শুক্রবার পদার্থবিজ্ঞানের যে পরীক্ষা হলো সেখানে 4 নম্বর প্রশ্নে ভুল ছিল বলে জানালেন তারা। বললাম শব্দের বেগ দেওয়া হয়েছে 35 মিটার পার সেকেন্ড, কিন্তু শব্দের বেগ কখনোই 35 মিটার পার সেকেন্ড হতে পারে না। গার্ডে যে শিক্ষকরা ছিলেন তাদেরকে আমরা বলছি যে আমাদের প্রশ্নে ভুল আছে, কিন্তু তারা বলছে যে এটার কোনো আসবে না, সলিউশন আসবে না, সো তোমরা এটাই এভাবেই করো। এক সন্তান এসএসসি দিচ্ছে, আরেক সন্তানের সামনে এইচএসসি পরীক্ষা। কিন্তু এপ্রিলে শুরু হতে যাওয়া এই পরীক্ষা নিয়ে এখনই অনিশ্চয়তা অনেক অভিভাবকের। আমার ছোট ছেলের একসঙ্গে পরীক্ষা হবে, বড় ছেলের একসঙ্গে পরীক্ষা হবে, এটা তো আমার খুব ভয় লাগে। আমাদের বাচ্চাদের অনেক কষ্ট এটার জন্য, আমরাও খুব চিন্তিত যে কিভাবে বাচ্চারা কিভাবে পরীক্ষা দিতেছে। শুক্রবার সকালে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যান শিক্ষামন্ত্রী। জানান, পূর্ব নির্ধারিত 1 এপ্রিল থেকেই শুরু হবে এইচএসসি পরীক্ষা। হ্যাঁ, মার্চের মধ্যে আমরা আশা করছি, কারণ এপ্রিলে 1 তারিখে তো আমার এইচএসসি পরীক্ষা, তো আমাদের করতেই হবে এবং আমরা নিশ্চয়ই আশা করতেছি করবো যে আমাদের এইচএসসি পরীক্ষার আগেই আমরা শেষ করতে পারবো। আমাদের সেরকম প্রস্তুতি আছে। আর এই যে পরিমাণ আমাদের পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছেলেমেয়েরা, অর্থাৎ দ্বিধায় পড়তেছে, সেটা অনুমান করে দেখেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 10 মার্চ এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। এবার বিএসবি ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে বিশ্বকাপ ক্রিকেটের খবর। ডিভিলিয়ার্স তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 257 রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, যা বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ সর্বোচ্চ। ওয়ানডে ইতিহাসের দ্রুততম 150 রানের মালিকও এখন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। সিডনিতে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত 50 ওভারে
বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ 408 রান তোলে প্রোটিয়ারা। ভিলিয়ার্সের 162 রানের সঙ্গে আমলা 65, ডুপ্লেসি 62 আর রসও করেন 61 রান। জবাবে মাত্র 151 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হয়েছেন এভিটি ভিলিয়ার্স।